ওয়েলকাম টু বিটিওস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শুরু করার আগে সবাইকে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শুরু করার আগে মারাঠা সাম্রাজ্যের উৎপত্তি নিয়ে একটু ফার্স্ট ডিসকাস করব, দেন কি কি ব্যাটেল হয়েছিল, তারপর ডিসকাস করবো আমরা অ্যাংলো মারাঠা ওয়ার নিয়ে। ঠিক আছে, তার আগে ডিসকাস করবো পেশোয়ার উত্থান, এগুলো নিয়ে ফার্স্টে ডিসকাস করবো। তো ফার্স্টে হেডিং হচ্ছে মারাঠা। এই মারাঠা এম্পায়ার 18th সেঞ্চুরিতে ভারতীয় উপমহাদেশে দেশে একটা পাওয়ারফুল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই মারাঠা সাম্রাজ্যের ফাউন্ডার কি, প্রতিষ্ঠাতা কি? শিবাজি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা, শিবাজি মহারাজ তিনি কত খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? 1676 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিবাজি মহারাজ কোন ক্ল্যানের লোক ছিলেন? ইনি ভোসলে ক্ল্যানের লোক ছিলেন। শিবাজি যখন মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তখন তিনি রাজ্যাভিষেকে কি টাইটেল নেন? ছত্রপতি। তিনি রাজ্যাভিষেকে নিজেকে ছত্রপতি বলে ঘোষণা করেন। আচ্ছা, এই মারাঠা সাম্রাজ্যের পতন বা এন্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল? নেক্সট হচ্ছে 1818-তে মারাঠা সাম্রাজ্যের পতন হয়। আচ্ছা, সেই সময় মারাঠা সাম্রাজ্যের পেশোয়া কে ছিলেন? তবে পেশোয়ার কথাটা উল্লেখ একটা কারণে করলাম যে পেশোয়া পোস্ট আসার পর ধীরে ধীরে পেশোয়ার একটা পাওয়ারফুল শক্তিতে পরিণত হয়েছিল এবং তারাই শাসন করতো। কেবলমাত্র যেসব রাজারা ছিল বা ছত্রপতি যারা ছিলেন, যেসব রাজারা ছিলেন তারা কি করতেন? নাম সর্বস্ব রাজা ছিলেন। ঠিক আছে, যেমন ডি জুরো আর ডি ফ্যাক্টো যেরকম কনসেপ্ট আছে, ডি জুরো নাম সর্বস্ব একজন রাজা থাকে, যেমন প্রেসিডেন্ট আমাদের, আর ডি ফ্যাক্টো রুলার হচ্ছে যারা প্রকৃত অ্যাকচুয়ালি শাসন করে। ঠিক আছে, এবং পিএম প্রধানমন্ত্রী আমাদের। ঠিক আছে, তাহলে হচ্ছে 1818 খ্রিস্টাব্দে কি হচ্ছে? মারাঠা সাম্রাজ্যের পতন হচ্ছে। এই সময় পেশোয়া কে ছিলেন? পেশোয়া ছিলেন বাজিরাও সেকেন্ড। বাজিরাও সেকেন্ড, ঠিক আছে। কাদের কাছে হেরে গিয়ে বা কাদের সাথে ট্রিটি সাইন করে অ্যাকচুয়ালি মারাঠা সাম্রাজ্যের পতন হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, নেক্সট হেডিং হচ্ছে ব্যাটেল অফ খেদ। আচ্ছা, ব্যাটেল অফ খেদ যাওয়ার আগে তার আগে আমি আরেকটু ডিসকাস করি, সেটা হচ্ছে শামুজির পুত্র নাম কি? শাহু। শাহুর কি হয়েছিল? আওরঙ্গজেব তাকে বন্দি করে নিয়ে যায়।
নিয়ে যায়। কিন্তু আওরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? 1707। এরপরে দিল্লির সিংহাসনে দিল্লির শাসক কে হন? বাহাদুর শাহ। 1707-এ যখন আওরঙ্গজেবের মৃত্যু হয় তখন তিনি এই শাহুকে ছেড়ে দেন। শাহু যখন মারাঠাতে ফিরে আসে, যখন নিজের জায়গায় ফিরে আসে, তখন তারাবাইয়ের পুত্র মাইনর একজন কিং ছিলেন, যার নাম হচ্ছে শিবাজি সেকেন্ড। তিনি শাসক হিসাবে তাকে বসিয়ে দেন। কিন্তু শাসক হওয়ার কথা হচ্ছে শাহু, কিন্তু তবুও তারাবাই কি করেন? তার পুত্রকে সিংহাসনে বসান। এর ফলে দুজনের মধ্যে ক্ল্যাশ হয়, শাহু এবং তারাবাইয়ের, যার দরুন ব্যাটেল অফ খেদ হয়। এরপরে আসি, ব্যাটেল অফ খেদ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 12 অক্টোবর 1707। ক্লিয়ার হলো? কাদের মধ্যে হয়েছিল লিখে দিই, শাহু ও তারাবাইয়ের মধ্যে। যিনি কে ছিলেন? শিবাজি সেকেন্ডের মা ছিলেন। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, এই যুদ্ধেতে কি কি পরিণতি হয়েছিল তার আগে বলি যে এই যুদ্ধে যে তারাবাইয়ের আর্মি ছিল, সৈন্যবাহিনীকে কে হারিয়ে দিয়েছিল? শাহু হারিয়ে দেন। আচ্ছা, মারা যাচ্ছে, অ্যান্ড দেন পরবর্তী শাসক মৃত্যু হয়, এবং সরি লেখা হয়নি, বাহাদুর শাহ সিংহাসনে বসেন এবং শাহুকে ছেড়ে দেন। ক্লিয়ার? ব্যাটেল শেষ কিভাবে হয়েছিল? এই ব্যাটেলে মাধ্যমে শাহু কি করে? তারাবাইয়ের কাছ থেকে সাতারা যে স্টেট ছিল সেই স্টেটটা দখল করে নেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই ব্যাটেলের ফলে মারাঠা সাম্রাজ্য দুটি পার্টে বিভক্ত হয়ে যায়। কি কি পার্ট? একটা হচ্ছে শাহুর আন্ডারে সাতারা, আর আরেকটা হচ্ছে তারাবাইয়ের আন্ডারে কোলাপুর। ঠিক আছে, এই দুটি পার্টে বিভক্ত হয়ে যেটা কোলাপুর আর একটা হচ্ছে সাতারা। এরপর শাহু নিজেকে ছত্রপতি বলে ঘোষণা করেন। এই যুদ্ধের পর শাহু কি করে? নিজেকে ছত্রপতি বলে ঘোষণা করে। ঠিক আছে, এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেশোয়ার উত্থান কিভাবে হলো সেই বিষয়ে আমরা ডিসকাস করব। উত্থান ফার্স্ট,
পেশোয়া পোস্টটা কে প্রথম ইন্ট্রোডিউস করেন? শাহু, সরি, ছত্রপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পর বা নিজেকে প্রতিষ্ঠা করার পর তিনি প্রথম এই পেশোয়া পোস্টটি ইন্ট্রোডিউস করান। নিয়ে আসেন। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে প্রথম পেশোয়া কে ছিল? বিশ্বনাথ, বালাজি বিশ্বনাথ প্রথম পেশোয়া ছিলেন। পেশোয়া ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, তিনি কত খ্রিস্টাব্দে পেশোয়া পদে নিযুক্ত হন? 1713-তে তিনি পেশোয়া হিসাবে নিযুক্ত হন। নেক্সট কোশ্চেন হচ্ছে, পেশোয়ারা প্রথমে একটা লিমিটেড পাওয়ারের অধিকারী ছিলেন, দেন ধীরে ধীরে তারা ডি ফ্যাক্টো রুলারে পরিণত হয়। ডি ফ্যাক্টো রুলার আমি আগে ডিসকাস করেছি, যেটা হচ্ছে যারা প্রকৃত শাসন করবে, নাম সর্বস্ব রাজা আলাদা থাকবে। অর্থাৎ মারাঠা সাম্রাজ্যে এরকম পরিণত হয়েছিল যে পেশোয়ারা প্রকৃত শাসক, শাসন কার্য তারা প্রকৃত পরিমাণে চালাচ্ছে প্রকৃতভাবে, কিন্তু পরোক্ষভাবে নাম সর্বস্ব হিসেবে একজন করে রাজা থাকে। ক্লিয়ার হলো? তারা কেবল নাম সর্বস্ব রাজা, তাদের আদার্স আর কোনো কাজ নেই। হ্যাঁ, নাম সর্বস্ব ক্ষমতার অধিকারী, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী থাকতে হচ্ছে পেশোয়াদের হাতে। ক্লিয়ার? বা কোন ফ্যামিলি থেকে বিলং করতো তারা? পেশোয়ারা ভট ফ্যামিলি লোক ছিল। আচ্ছা, এই যে ভট ফ্যামিলি, এরা হচ্ছে এরা কিন্তু ব্রাহ্মণ গোষ্ঠীর লোক। ক্লিয়ার? এরা হচ্ছে ব্রাহ্মণ ফ্যামিলি, আর এরা প্রথমে আর্মি, মারাঠাদের যে আর্মি ছিল, আর্মিকে কন্ট্রোল করতো অ্যান্ড ধীরে ধীরে তারা হচ্ছে ডিফ্যাক্টো রুলারে পরিণত হয়। ক্লিয়ার? এটা গেল হচ্ছে পেশোয়াদের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। এরপরে জানবো যে যেসব পেশোয়ারা ছিল, ঠিক আছে, তাদের তাদের নাম কি? ফার্স্ট যে পেশোয়া হন ডিসকাস করেছি, সেটা হচ্ছে বালাজি বিশ্বনাথ। আচ্ছা, ইনি কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত পেশোয়ার পদে অধিষ্ঠিত ছিলেন? 1713 থেকে 1720। ক্লিয়ার? নেক্সট কে আসছেন পেশোয়া হিসাবে? বাজিরাও। আচ্ছা, এই বাজিরাও কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে? 1720 থেকে 1740। এনার পরে কে আসছেন? এনার পরে পেশোয়া হিসেবে আসছেন হচ্ছে বালাজি বাজিরাও। ইনি কত খ্রিস্টাব্দ থেকে থাকছেন? 1740 থেকে 1761 এই পদে থাকছেন। নেক্সট আসছে হচ্ছে মাধবরাও পেশোয়া। তিনি কত থেকে থাকছেন? 1761 থেকে 1772। সরি, নেক্সট কে আসছেন? নারায়ণ রাও। তিনি কত থেকে কত থাকছেন? 1772 থেকে 1773। এটাকে মেরে ফেলা হচ্ছে। নেক্সট আসছে হচ্ছে রঘুনাথ রাও। আচ্ছা, ইনি কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত থাকছেন? 1773 থেকে 1774। ক্লিয়ার হলো? নেক্সট
নেক্সট কে আসছেন? সোয়াই মাধব রাও। তিনি কত থেকে যাচ্ছেন? 1774 থেকে 1795। আর লাস্ট কে আসছেন? বাজিরাও সেকেন্ড। সেকেন্ড ইনি কত অব্দি থাকছেন? 1795 থেকে 1818। এনার সময় কি হয়? মারাঠা সাম্রাজ্যের পতন হয়। ক্লিয়ার হলো? এই গেল হচ্ছে একটা চার্ট যে পরপর পরপর কারা কারা পেশা হিসাবে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বালাজি বিশ্বনাথ ফার্স্ট, আর হচ্ছে বাজিরাও সেকেন্ড। কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত থাকছেন, কারণ এনার পরেই হচ্ছে মারাঠা সাম্রাজ্যের পতন হচ্ছে, এন্ড হয়ে গেছে মারাঠা সাম্রাজ্য। বিভিন্ন রিজিয়নে কারা শাসন করতেন। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে পুনেতে কারা শাসন করতেন? পেশোয়ারা। পেশোয়ারা। সেকেন্ড নাগপুর। নাগপুরে কারা শাসন করতেন? ভোসলে। নেক্সট হচ্ছে গোয়ালিয়র। কারা শাসন করতেন? সিন্ধিয়া। নেক্সট হচ্ছে ইন্দোর, হোলকার। লাস্ট হচ্ছে বদোদরা। এখানে কারা শাসন করতেন? গাইকোয়াড়। ঠিক আছে, এটা গেল হচ্ছে বিভিন্ন রিজিয়নে কোন কোন কারা কারা শাসন করতেন বা কোন কোন বংশ শাসন করতেন সেই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম। এরপরে আমরা ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার নিয়ে এইবারে ডিসকাস করব। এই ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল এবং কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? 1775 থেকে 1782 এই ওয়ারের টাইম পিরিয়ড। ক্লিয়ার? আচ্ছা, এই ওয়ারের রিজন কি ছিল? কি ছিল সেটা ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তারা কি চাইতো? বোম্বে ব্রিটিশ বাংলা, বিহার, উড়িষ্যার মতো এখানেও অর্থাৎ বোম্বেও ডুয়েল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চাই। ঠিক আছে, এইটা গেল হচ্ছে বেসিক রিজন এই ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হওয়ার। এটা হচ্ছে প্রথম কারণ। এরপরে আমি ডিসকাস করবো ইম্পর্টেন্ট ইভেন্ট কি ছিল। ইভেন্ট সাল 1772। এই সময় কি হয়? পেশোয়া মাধব রাও মারা যান। পেশোয়া মাধব রাও মারা যাওয়ার পরে কে সিংহাসনে বসেন?
কে পেশোয়া হন এনার মৃত্যুর পর? এনার ভাই নারায়ণ রাও। ফিফথ পেশোয়া হিসেবে বসেন। কিন্তু একটা সমস্যা হয়, সেটা কি? সাল 1773। রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করেন। রঘুনাথ রাও কে ছিলেন? নারায়ণ রায়ের আঙ্কেল ছিলেন, ঠিক আছে। কারণ কেন তিনি তাকে হত্যা করেছিলেন? কারণ রঘুনাথ রাও চেয়েছিলেন যে পেশা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে, কিন্তু সেই জায়গায় নারায়ণ রায় চলে আসে। তার ফলে তিনি সেটাকে একদম মেনে নিতে পারেন, আর তাই তিনি নারায়ণ রাওকে হত্যা করেন এবং হত্যা করে কি করেন? নিজেকে পেশোয়া বলে ঘোষণা করেন। কিন্তু একটা সমস্যা ছিল যে আমি চাইলেই নিজে পেশোয়া হিসেবে বসতে পারবো না, কারণ এটা ডিসাইড করতো বা এটা ঘোষণা করতো বা ডিক্লেয়ার করতো আলাদা একটা গোষ্ঠী, যেটাকে 12 মারাঠা চিফ তাদের বলা হতো, চিফস বলা হচ্ছে, মারাঠা চিফ বলা হতো, বা হচ্ছে 12 আচ্ছা 12 মারাঠা চিফ বা তাদের বাড়াভাই বলা হতো। সেই বিষয়ে আমরা ডিসকাস করব। পেশোয়া হিসাবে পেশোয়া কে হবে সেটা ঘোষণা করা করতো। ঘোষণা করতো 12 মারাঠা চিফরা, ঠিক আছে। এই 12 মারাঠা চিফের যে হেড ছিল বা লিডার কে ছিল? লিডার ছিলেন নানা ফাডনাভিস। সরি, আচ্ছা, নানা ফাডনাভিস যখন জানতে পারেন যে রঘুনাথ রাও কিভাবে চক্রান্তভাবে হচ্ছে নারায়ণ রাওকে হত্যা করেছে, এটা জানার পরে নানা ফাডনাভিস কি করলেন? একে এনার পদ থেকে, একে যে পেশা হিসেবে নিজে ঘোষণা করেছিলেন সেই পদ থেকে তাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে কাকে নিয়ে আসলেন? রঘুনাথ রাওকে সরিয়ে সোয়াই মাধব রাও টুকে পেশা হিসাবে নিযুক্ত করলেন, ঠিক আছে। সুরাট, এই দ্বিতীয় সুরাট কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1775 মার্চে, 75 খ্রিস্টাব্দে মার্চ মাসে। এই ট্রিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং কেন স্বাক্ষরিত হয়? আগে বললাম যে রঘুনাথ রাও চেয়েছিলেন নিজেকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করেও ছিলেন, কিন্তু নানা ফাডনাভিসের জন্য সেটা বেশি দিনের জন্য স্থায়ী হয়নি, যার ফলে তিনি তার নিজের পজিশন এবং নিজের পাওয়ারকে আবার রিএস্টাবলিশ করতে অবশ্যই তিনি চাইলেন। তো সেই কারণে রঘুনাথ রাও কোথায় যাচ্ছে? বোম্বে যাচ্ছে। বোম্বে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তাকে সাহায্য করার জন্য চাইছে। এই সময় এই যে তাকে হেল্প চায়, যে তিনি হেল্প চান ব্রিটিশদের কাছে, তো ব্রিটিশরা তো এমনি এমনি হেল্প করবে না। তো ব্রিটিশরা সেই সময় কি করে? একটা ট্রিটি সাইন করে, যে ট্রিটির নামই হচ্ছে ট্রিটি অফ সুরাট। এই ট্রিটিতে কি বলা হয়েছে?
ফার্স্ট বলা হয়েছে যে এই ট্রিটি অনুসারে রঘুনাথ রাও সালসেট ও বেসিন এই দুটি জায়গা কাদের দেবে? ব্রিটিশদের দেবে। ব্রিটিশদের দেবে, ঠিক আছে। এর সাথে আর কি তারা দেবে, আর কি রঘুনাথ রাও দেবে? এর সাথে সুরাট এবং বরুচে রাজস্ব আদায়ের অধিকার দেবে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট ছিল এটা। সেকেন্ড, এত জিনিস দিচ্ছে তার পরিবর্তে তো একেও রঘুনাথ রাওকেও তো দিতে হবে কিছু, কিছু হেল্প করতে হবে, নাহলে তো কেন রঘুনাথ রাও এই এত জিনিস দিয়ে দেবে। এর পরিবর্তে ব্রিটিশরা তাকে 2500 সৈন্য দেবে। এই সৈন্যদের সব মেইনটেন্যান্সের খরচ কিন্তু থাকবে হচ্ছে রঘুনাথ রাওয়ের আন্ডারে। ওকে, ক্লিয়ার? কিন্তু একটা সমস্যা হয়, এই ট্রিটি বোম্বে কাউন্সিলের এই ট্রিটিটা, এটা বোম্বে কাউন্সিলের সাথে চুক্তিটা হয়েছিল রঘুনাথ রাওয়ের। এই ট্রিটিটা কারা মেনে নিতে পারেনি? ক্যালকাটা, ব্রিটিশদের যে ক্যালকাটা কাউন্সিল ছিল সেই কাউন্সিলের যারা মেম্বার ছিল তারা কোনোভাবে এইটাকে মেনে নিতে পারেনি, এই চুক্তিটাকে মেনে নিতে পারেনি। তার আগে বলে রাখি যে এই ট্রিটিতে কি কি জায়গা ব্রিটিশদের দখলে চলে যায় এবং কোন কোন জায়গার উপর রাজস্ব আদায়ের অধিকার ব্রিটিশদের দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? ট্রিটি অফ পুরন্দর। এই ট্রিটি অফ পুরন্দর কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1776 মার্চ। আগেরটা হয়েছিল 75-এ আর এটা হচ্ছে 76 খ্রিস্টাব্দে। এই ট্রিটিটা তারা নতুন ট্রিটি আনার চেষ্টা করে, ওই ট্রিটিটাকে সুরাটকে হটিয়ে, ট্রিটি অফ সুরাটকে হটিয়ে ট্রিটি অফ সরিয়ে কলকাতার ব্রিটিশ কাউন্সিলররা ব্রিটিশ কাউন্সিলররা কি করে? নতুন ট্রিটি বোম্বেতে আনার জন্য কর্নেল উপটনকে পুনেতে পাঠান। তিনি পুনেতে আসার পরে মারাঠাদের সাথে, ওটা হচ্ছে বোম্বে কাউন্সিলররা কি করে, বোম্বে যে গভর্নমেন্ট ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট, তারা কি করেছিল? রঘুনাথ রাওয়ের সাথে ট্রিটি সাইন করেছিল, সেটাকে এই যে কলকাতার যে ব্রিটিশ কাউন্সিল ছিল তারা সেটাকে হচ্ছে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে নতুন ট্রিটি নিয়ে আসে, যেটা হচ্ছে ট্রিটি অফ পুরন্দর। এই ট্রিটি কারদের মধ্যে সাইন হয়? মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে। মারাঠা ও ব্রিটিশদের মধ্যে, ক্যালকাটা ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ট্রিটি অফ পুরন্দর স্বাক্ষরিত হয়। ক্লিয়ার হলো? এই ট্রিটি সাইনের মাধ্যমে কি কি হয়? রঘুনাথ রাও
কে যে যে অধিকার দেওয়া হয়েছিল আগের ট্রিটির মাধ্যমে, সেগুলি কেড়ে নেওয়া হয়। কেড়ে নেওয়া হয়। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা কি ছিল? সাল 1777। এই সময় কি হয়? সরি, ফ্রেঞ্চরা ওয়েস্ট কোস্টে বন্দর প্রতিষ্ঠা করতে চাইলে, নিজেদের বন্দর তৈরি করতে চাইলে, যাতে ট্রেড তারা করতে পারে, করতে চাইলে নানা পাটনাবিশ সেটা কে সমর্থন করে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে নানা পাটনাবিশ তো একজন মেম্বার ছিল, ঠিক আছে, 12 মার্কাস শিফের একজন লিডার ছিল, তিনি হঠাৎ ওনারা তো রাইট কি করে হলো যে উনি সমর্থন করছেন, মানে উনি বলে দিচ্ছেন যে এখানে বন্দরটা হচ্ছে, সেটাতে আমার সাপোর্ট আছে, আর সেই সাপোর্ট অনুযায়ী ফ্রেঞ্চরা ওয়েস্ট কোস্টে বন্দর প্রতিষ্ঠা করছে কি করে? কারণ যে নারায়ণ রাওয়ের যে পুত্র সোয়াই মাধব রাওকে যখন পেশোয়া হিসেবে নিযুক্ত করা হয় তখন তিনি ছোট ছিল, মাইনর ছিল। এর ফলে কি হলো, তিনি পেশোয়া হিসেবে তার যে কাজ, তার যে দায়িত্ব, সেটা তিনি অবশ্যই পালন করতে পারবেন না, যার ফলে তাকে পরোক্ষভাবে কাউকে হেল্প করতে হবে। সিংহাসনে তিনি বসছেন ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে দেশটাকে তো চালাতে হবে, চালানোর জন্য লোক রাখবে। সেই কাজটা করেছিলেন হচ্ছে নানা পাটনাবিশ। তাই বলেছে যে নানা পাটনাবিশ এখানে সমর্থন জানাচ্ছে এবং তার এই সমর্থনকে মান্যতা দেওয়া কিন্তু হচ্ছে, আর সেটাই হচ্ছে ব্রিটিশরা মেনে নিতে পারে। এই ঘটনা ব্রিটিশরা মানতে পারেনি। কেন পারেনি? এই ট্রিটি অনুযায়ী, পুরানধারের চুক্তি অনুযায়ী বলা হয়েছিল যে উইদাউট এদের পারমিশন ছাড়া বা যাই হোক না কেন, কোনো বৈদেশিক শক্তির সাথে কোনো ট্রিটি সাইন করতে পারবে না, বা কোনো ধরো কোনো বৈদেশিক শক্তি তাদেরকে বললো যে আমি তোমাকে সাহায্য করবো বা তোমরা আমাকে সাহায্য করো, কোনো কিছু দিয়ে সাহায্য আদান প্রদান করা যাবে না। কিন্তু সেই কথার তারা উপেক্ষা করে, নানা পাটনাবিশ সেটা কথার উপেক্ষা করে কি করেছে, যে যখন ওয়েস্ট কোস্টে তারা বন্দর প্রতিষ্ঠা করতে চাইছে ফ্রেঞ্চরা সেটাকে তারা সমর্থন করছে, যার ফলে ব্রিটিশরা মনে করলো যে না, ট্রিটি যেটা হয়েছে সেটাকে অলঙ্ঘন করা হচ্ছে। তো সেই কারণেই ব্রিটিশরা মারাঠাদের বিরুদ্ধে কি করে, পুনেতে আর্মি পাঠায়। এর ফলে ঠিক এই ঘটনার মধ্যে দিয়ে আর্মি পাঠাচ্ছে, দেন যুদ্ধ শুরু হচ্ছে। এই ঘটনার মধ্যে দিয়ে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার স্টার্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, আজকের এইটুকুনি। এরপর থেকে আমরা এর রেজাল্ট কি হয়েছিল, এর কনক্লুশন কি ছিল, নেক্সট ভিডিওতে আমরা সেই নিয়ে ডিসকাস করবো। তো আজকের এইটুকুনি। তো সবাই ভালো থাকবে।